স্বাগত নিয়মিত আয়োজন এখন প্রকাশের সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। সবেমাত্রই পালিত হলো জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী। অভ্যুত্থানের প্রাপ্তি অপ্রাপ্তি, শেখ হাসিনার দেশে ফেরা, বিচার প্রক্রিয়া, ভারত বাংলাদেশ সম্পর্ক, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলের আলটিমেটাম, এসব নানা ইস্যুতে আলোচনা এখনও চলমান। রাজনীতি, কূটনীতি ও অর্থনীতির প্রাসঙ্গিক সব বিষয় নিয়ে আলোচনার জন্য আজকে স্টুডিওতে আছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ। জনাব মহিউদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত আজকের আলোচনায়। ধন্যবাদ। সম্প্রতিকালে আমরা জুলাই তো কেবলই শেষ করলাম, বারবার এসছে কথাটা যে মোটা দাগে বাংলাদেশের জুলাই পরবর্তী কিছু পরিবর্তন ছাড়া পুরনো বন্দোবস্তেই দেশ চলছে এবং নতুন বন্দোবস্তর কথা আসলে যতটা বলা হচ্ছে এটা আসলে দুরাশা মাত্র। আমরা আরব বসন্তের সময় দেখলাম যে ওইটাও তো আরব স্প্রিং বা আপরাইজিং যাই বলেন না কেন, মিশর কিন্তু স্বৈরশাসকের কবল থেকে মুক্ত হয়ে আবার স্বৈরশাসকের বা স্বৈরশাসনের মধ্যে পড়েছে। লিবিয়া, সিরিয়া বা ইয়েমেনে তেমন কোনো পরিবর্তন আমরা দেখিনি। বাংলাদেশের ক্ষেত্রে আপনি বিষয়টি কিভাবে দেখেন? হ্যাঁ, পুরনো বন্দোবস্ত, নতুন বন্দোবস্ত, এই শব্দগুলো তো এই জুলাই আন্দোলনের সময় থেকে আমরা শুনে আসছি, তাই না? মানে শব্দগুলো নতুন, কিন্তু পরিবর্তন তো আমরা সবসময়ই চাই, আমরা চেয়েছি অনেক সময়। এখন আপনি মোটা দাগে বললেন, আমিও মোটা দাগে একটা কথা বলি। সেটা হচ্ছে, এখন আমাদের এই যে ময়দানে যতগুলো রাজনৈতিক দল আছে, এনসিপি ছাড়া সবগুলোই তো পুরনো দল, মানে জুলাই আন্দোলনের আগের থেকেই আছে। একমাত্র এনসিপি নতুন দল। তো পুরনো দলগুলো তো কখনোই পুরনো বন্দোবস্তর বাইরে যায় নাই, বাগাড়ম্বর করা ছাড়া। তো আমার কথা হলো যে মানুষ যেটা চেয়েছে, মানে দলগুলো যেটা চেয়েছে সেটা কিন্তু পেয়ে গেছে। জুলাই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি চেয়েছিল? কোটা সংস্কার। তো কোটা সংস্কার হয়ে গেছে, তাদের অর্জনটা হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো এই আওয়ামী লীগ সরকারের আমলে নানানভাবে নিগৃহীত, নির্যাতিত হয়েছে, অবাধ নির্বাচনের সুযোগ পায় নাই। একটা অবাধ নির্বাচনের মাধ্যমে রেজিম চেঞ্জ করার সুযোগটা ছিল না। তো তারা তো রেজিম চেঞ্জ চেয়েছে, সুযোগটা পায়নি। তো এখন রেজিম চেঞ্জ হয়ে গেছে, তো সুতরাং তারাও তাদের লক্ষ্য অর্জন করে ফেলছে। এখন যারা এই যে নতুন বন্দোবস্তের কথা বলে, আরও কিছু কিছু মানে আমি বলবো যে সামাজিক শক্তি আছে যারা এটা চান, কিন্তু তারা তো সরকারে নাই, তারা তো সরকার গঠন করে নাই। এখন যারা নতুন বন্দোবস্ত চান, তাদেরকে এই বন্দোবস্ত বাস্তবায়ন করতে হলে তো তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে। বাইরে থেকে চিল্লাচিল্লি করে তো লাভ নাই। আর ক্ষমতায় যারা আছে তারা তো আগের বন্দোবস্ত থেকে সরে আসবে না, কারণ তারা তো বহু বছর ধরে এই দেশে রাজনীতি করছে, গতানুগতিক রাজনীতি করছে। তারাও তো দফা দিয়েছিল, 31 দফা দিয়েছিল, সেখানেও জনপ্রত্যাশা পূরণ হয় এমন কিছু বিষয় ছিল। এখন দেখা যাচ্ছে যে 31 দফাই লঙ্ঘন হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। না না না, 31 দফা এগুলো হচ্ছে উইশ লিস্ট। দফা মানে হচ্ছে উইশ লিস্ট। আমি এটা করব, কিভাবে করব, কতদিনই করব, কোন প্রক্রিয়া করব, এগুলো তো কখনো বলে না। দফার মধ্যে এগুলি দেওয়া সম্ভব না, তাই না? এখন আপনাকে দেখতে হবে যে এই দলগুলো আগেও ক্ষমতায় ছিল, তখনও অনেক কথা তারা বলেছে, কি করেছে। তো সুতরাং খুব বেশি আশা করলে তো আবার হতাশই হতে হবে। তো আমি খুব বেশি আশা করি না, বুঝছেন। কারণ রেজিম চেঞ্জ হয়েছে, এটাই ঠিক। এবং মানুষের, রাজনীতিবিদদের মনোজগতে খুব একটা পরিবর্তন আসছে বলে মনে হয় না, আগের মতোই আছে। তো সুতরাং রাজনৈতিক সংস্কৃতি বলতে আমরা যে জিনিসটা বুঝি, সেটা তো বদল হয় নাই। জন আকাঙ্ক্ষা তো ছিল, অভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষা তো একটা বায়বীয় শব্দ। জনটা কারা? কিন্তু অসংখ্য মানুষ, এই বিভিন্ন স্টেক হোল্ডারের পাশাপাশি মানুষ রাস্তায় নেমেছিল। সবাই তো মানে এনসিপি, আওয়ামী লীগ বা বিএনপির না, কিছু সাধারণ মানুষ বা অসংখ্য সাধারণ মানুষ। আমাদের এখানে মানুষ রাস্তায় নামে, শুরুতে তো নামে নাই, শেষের দিকে যখন গুলি টুলি হলো, অনেকে মরলো, রাস্তায় নামলো। কিন্তু আপনি তো সব লাশের হিসাবই পাবেন না,
পাবেন না এই জন্য এদের মধ্যে এত মানে আমি বলবো যে গরিব মানুষ আছে, হ্যাঁ, বস্তির লোক আছে, মানে তারা জানেও না কোথায় গিয়ে বলতে হবে যে তাদের বাড়ির সন্তানটা মারা গেছে। অনেক কিছু রিপোর্টেডই হয় না। অনেকের ধরেন ওই যে গণকবর টবরের কথা শুনি। কাজে এই সংখ্যাটা আমরা কোনোদিনই নিরূপণ করতে পারবো না। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় আমরা দেখতাম নদীর পাড় দিয়ে যখন হাঁটতাম নদীতে লাশ ভেসে যাচ্ছে। এখন এদের বাড়ির লোকেরা তো জানে না যে সে কোথায়, তাদের কাছে তো সে হচ্ছে নিখোঁজ। আমাদের রাষ্ট্র তো কোনোদিন এটা কাউন্ট করে নাই, কোনো জরিপ করে নাই এই ৫৫ বছরও। তো আমরা তো বলতে পারবো না কতজন মারা গেছে। এখন এই সংখ্যা নিয়ে রাজনীতি করে, কেউ একটু বেশি দেখায় বলতে পারে যে পাকিস্তানিরা খুব খারাপ, কেউ একটু কম দেখায় বলে যে না অতটা খারাপ ছিল না, ইত্যাদি ইত্যাদি। তো এইটা নিয়ে রাজনীতি হচ্ছে, কিন্তু একটা রেজিমও আজ পর্যন্ত একটা শুমারির চেষ্টা করে নাই যে আমরা গুণে দেখি, গ্রামে গ্রামে লোক পাঠায় ইউনিয়ন পরিষদের মাধ্যমে এটা করা যায় যে আসলে কতজন মারা গেছে, কতজন নিখোঁজ আছে। এটা যদি আমেরিকা হতো একটা সোলজারকে খুঁজে বের না করা পর্যন্ত তটস্থ থাকতে হতো, কারণ ওই দেশ এবং যেসব গোলা বারুদ ব্যবহার হচ্ছে সেগুলো নিয়ে কিন্তু এক ধরনের বিতর্ক ছিল যে আসলে কার মানে পুলিশ যেইগুলি, এগুলো তো বিতর্ক খামাখা করে কি একটা 7.62 নিয়ে। তো পুলিশকে তো গুলি দিছে, লেথাল ওয়েপন দিছে না, আবার সেই লেথাল ওয়েপন তারা আবার ওই যে সরকারি দলের গুন্ডা পান্ডাদেরকে দিছে, তারাও এগুলো ব্যবহার করছে, তাই না? কারণ এটা নিয়ে ধূম্রজাল সৃষ্টি করার কোনো, তাহলে সার্বিকভাবে কি জুলাই অভ্যুত্থানকে আপনি মানে সফল বলবেন? আমি তো ৭১-কেও সেই অর্থে সফল বলি না, কারণ ৭১-এর যে জন আকাঙ্ক্ষা ছিল সেটা কি মেটানো গেছে? এটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পাওয়া গেছে, একটা দেশ পাইছি আমরা, তো সো হোয়াট? একটা দেশ যদি আমাকে আমার আকাঙ্ক্ষা পূরণ না করে তো সেই দেশ দিয়ে আমি করবোটা কি, তাই না? মানে আপনি তো এরকম একটা এরকম একজন ব্যক্তি পাবেন না যার বয়স ২৫০-৩০০ বছর, তাহলে সে বলতে পারতো যে পলাশির যুদ্ধের আগে কেমন ছিলাম আমি, সিপাহী যুদ্ধের আগে আমার অবস্থা কেমন ছিল, ৪৭-এর আগে কেমন ছিল। এরকম তো মানুষ নাই, মরে গেছে সবাই। এখন যারা ২৪ দেখছে ৭১ দেখে নাই, এমনকি ৯০ও দেখে নাই, তার কাছে তো এটা অনেক বড় ঘটনা। তো সুতরাং আমার কাছে যেমন ৭১ অনেক বড় ঘটনা, আমি এটা দেখছি, যে দেখে নাই তার কাছে তো এটা বড় না, কাজে তার সঙ্গে এটা নিয়ে আর্গু করারও কোনো কারণ নাই, তাই না? আবার এই দেশে খুব বড় একটা ঘটনা ঘটেছিল সিপাহী বিদ্রোহ, যেটা নিয়ে আমরা আলোচনা করি না, তাই না? তো যেহেতু এটা আমরা দেখি নাই, তার মানে আপেক্ষিক এই জুলাই বা যারা দেখেছে তারা অনেক আগেই মরে শেষ, তো সুতরাং ওইটা নিয়ে আমাদের আবেগ নাই। কাজেই আমি ওইভাবে বলি যে প্রত্যেকটা পরিবর্তনের পেছনে যারা কাজ করেন, চিন্তা করেন, অংশ নেন, সবার মধ্যেই তো একটা আকাঙ্ক্ষা থাকে। তো সব আকাঙ্ক্ষা কি পূরণ হয়? যে ৯০-তে আমরা কি চেয়েছিলাম, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, তাই না? তো আমরা কি পেয়েছি? হোসেন মোহাম্মদ এরশাদের চাইতে ভালো মানে নেতা কাকে পেলেন যে এরশাদের চাইতে কম স্বৈরাচারী, তাই না? তো এটা তো বলে লাভ নাই, আসলে আমরা তো দেখছি এগুলো। জুলাই নিয়ে যখন আলোচনা করছিলাম আরো একটি ইস্যু আসলে এই প্রসঙ্গ মানে এই সময় ওটা একটু আলোচনা করি যে সম্প্রতি মানে জুলাই অভ্যুত্থানে যারা সক্রিয়ভাবে ছিলেন তাদের একজন ফরাদ মাজহার, তিনি একটি পডকাস্টে সম্প্রতি জুলাই অভ্যুত্থানের ইস্যুতে কিছু তির্যক মন্তব্য করেছেন যে ছাত্রনেতারা বিভিন্ন সেফ হাউসে অবস্থান করেছেন, সেখানে বিভিন্ন দূতাবাস, একটি পার্টিকুলার দূতাবাস বা একাধিক দেশের দূতাবাসের কর্মীরা সেখানে তাদের সরকার পতনের জন্য প্রণোদিত করেছে, ঢাকা মার্চকে একদিন এগিয়ে আনা হয়েছে, এই সব বিষয়ে কথা বলেছেন। সেখান থেকে মনে হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থান রেজিম চেঞ্জের, যে বিশ্বের বিভিন্ন জায়গায় রেজিম চেঞ্জের পেছনে যারা ছিল তাদের একটা অংশগ্রহণ বা তাদের সম্পৃক্ততার আভাস তিনি দিয়েছেন। আপনি কি মনে করেন যে এই আন্দোলন ঠিক স্বতঃস্ফূর্ত নয়, এর ভিতর ডিপ স্টেট বলে যে কথাটা আমাদের মাঝখানে কিছুদিন আলোচনা হয়েছে, তাদের কোনো অংশগ্রহণ সম্পৃক্ততা আছে? আচ্ছা, এই আন্দোলনে তো
ফরহাদ মজহারেরও সংশ্লিষ্টতা ছিল, তাই না? তিনি তো নিশ্চয়ই আন্দোলনটা চেয়েছেন, তাই না? আচ্ছা, তার গায়ে গুলি লাগে নাই, এর ভালো কথা। তো উনি তো আন্দোলনটা চেয়েছেন, সমর্থন করেছেন। তো উনার এই যে ইচ্ছাটা, উনার যে সহানুভূতিটা বা উনার যে সংশ্লিষ্টতা, এটা কি স্বতঃস্ফূর্ত ছিল কি ছিল না? উনি যদি মনে করেন উনারটা স্বতঃস্ফূর্ত ছিল, তাহলে অন্যের স্বতঃস্ফূর্ততা নিয়ে সন্দেহ প্রকাশ করাটা আমি মনে করি এটা ঘোরতর অন্যায়। আমাদের এখানে আছে, আপনি অনেক লোক পাবেন যারা মনে করেন যে আমি সব বুঝি, আমি ভালো আর সব খারাপ। এই যে সন্দেহ করা, অকারণ সন্দেহ করা, এটা হচ্ছে মানে এক বাঙালির একটা রোগ, তাই না? অন্যের আন্তরিকতার রূপ নিয়ে প্রশ্ন তোলা। মানে মানুষ চায় নাই কয়েকটা দূতাবাস বা কিছু হয়তো বা মানুষ চেয়েছে, কিন্তু প্রয়োজনীয় সময় এনহ্যান্স করা বা মানে সেটাকে আরেকটু উস্কে দেওয়া, সে কাজটা আমি বুঝি না। এই যে হাজার হাজার লাখ লাখ লোক রাস্তায় দেখলাম, এরা জানে কোন দূতাবাসের কি কি হয়েছে না হয়েছে, এটা বুঝে এগুলো? এগুলো তো কিছু পণ্ডিত লোকেরা জানে, তারা এগুলো আলোচনা করে নিজেরা নিজেরা। আমজনতা এগুলি নিয়ে মাথা কামায় না। ওরা দেখছে যে যে হাসিনার দুঃশাসন 15 বছর ধরে, এবং তার লোকেরা যে পরিমাণ গুন্ডামি, চাঁদাবাজি, বদমাইশি করে বেড়াইছে এই 15 বছর, মানুষ ক্ষিপ্ত ছিল। একটা সুযোগ ছিল, মানে সুযোগ খুঁজছিল মানুষ পরিবর্তনের। আর মানুষ তো আর সবাই পথে নেমে পরিবর্তন আনতে পারে না, তার এক অনুঘটক লাগে, ক্যাটালিস্ট লাগে। সেই অনুঘটকের ভূমিকাটা নিয়েছিল শুরুর দিকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আস্তে আস্তে তার আমরা জোয়ার দেখলাম, এবং যখনই ছেলেদের লাশ পড়তে শুরু করলো তখনই মানুষের সহানুভূতি তাদের প্রতি বাড়তে থাকলো। এভাবে মানুষ শুরু হয়েছে। এখন এটাকে ওই ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা, এটা হচ্ছে ওই যে লিয়াকত আলী খান থেকে শুরু করে আপনি আমাদের দেশের সব শাসক এটা করে যে আমার পক্ষে না থাকলে সে ষড়যন্ত্রকারী। তা ইদানিং কিছু বুদ্ধিজীবীর মধ্যেও এটা আমি দেখছি যে ষড়যন্ত্র তত্ত্ব তারা আওড়াচ্ছে, মানে তার মনোমতন কিছু হয় নাই। তো সব কিছু আপনার মনোমত হইতে হইলে তো আপনি অনুঘটক তো হন নাই, আপনি তো সরকার গঠন করেন নাই, সেই ক্যাপাসিটি তো আপনার নাই। যারা সরকার গঠন করেছে বা যারা রাষ্ট্রের নেতৃত্বে গেছে, তারা আপনার কথা শোনে না, তো তারা আপনার কথা শুনবে কেন? হয় তাদের কি ঠেকাটা পড়ছে? আপনি গিয়ে এটা করেন না আপনার দলবল নিয়ে, সেটা তো বাড়াইতে পারেন নাই। ওই 2 জন 3 জন 5 জন বসে বসে স্টাডি সার্কেল, এই 50 বছর ধরে এগুলি করে বেড়াচ্ছেন আপনারা। এটার তো মানে আমি কি বলবো, এটার তো কোনো মাল্টিপ্লিকেশন দেখি না আমি, তাই না? আর পত্রিকাগুলো এদের নিউজ ছাপে, সোশ্যাল মিডিয়ায় তারা ওয়াচ করেন রেগুলার, তার ওয়াচগুলি শুনে শুনে অনেকেই তাদের ভক্ত হয়। এই তো মানে আই এম সরি টু সে, মানে বয়ান দেওয়া খুব সহজ, দায়িত্ব নেওয়া তো সহজ না। আমার কথা হচ্ছে যে আপনার ইচ্ছা অনুযায়ী হয় নাই, তা আপনার ইচ্ছার প্রকাশটা আপনি বাস্তবায়ন করেন আপনার শক্তি সামর্থ্য দিয়ে। আপনি সে শক্তি অর্জন করেন নাই গত 50 বছরও, তা আপনার কাজটা আরেকজন করে দেবে কেন? তার কি ঠেকা পড়ছে? এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। সম্প্রতি শেখ হাসিনা দিল্লিতে সংবাদ সম্মেলন করেছেন, সেটি সবাই গণমাধ্যম মারফত সবাই জেনেছে, এবং তিনি আবারও দেশে ফেরার অভিপ্রায় জানিয়েছেন। আপনার কাছে এটা কি মনে হয়? এটা কি আসলে তার দলীয় নেতা বা আওয়ামী লীগের নেতাকর্মীরা, যাতে এখন অসংখ্য নেতাকর্মী দেশেন, তাদের চাঙ্গা রাখার কৌশল বা রাজনীতিতে তিনি যে প্রাসঙ্গিক সেটা জারি রাখা, এটাই উদ্দেশ্য তার? না, একটা তো আছে যে উনি ক্ষমতাচ্যুত হয়েছেন, এবং কিন্তু স্বেচ্ছায় ক্ষমতা ছাড়েন নাই, এবং উনি এই দেশ থেকে চলে গেছেন। থাকতে পারলে তো থাকতেন, উপায় ছিল না, চলে গেছেন তিনি। এখন এইরকম পরিস্থিতিতে যারা চলে যায়, আমরা এর আগে দেখেছি রেজা শাহ পাহলভী ভেগে গেছে দেশ থেকে, কি বলে মার্কোস ভেগে গেছে, এরকম অনেকে ভেগে যায় না? তো তারা কি ব্যাক করতে পারছে কখনো? তবে আমাদের সোসাইটির কথা আলাদা। আমাদের এখানে মানে হয় কি, আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা আছে, কে কার চাইতে কত খারাপ হতে পারে। তো আমাদের যে সাকসেসিভ রেজিমস আমরা দেখি যে তারা আগের রেজিম থেকে এই শিক্ষাটাই নেয় যে তার চাইতে কত খারাপ হতে পারে। তখন কিন্তু একটা মানে আমি বলবো যে এক ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হয়
যখন ইমিডিয়েট পাস্টে যে খুব খারাপ ছিল তার চাইতেও এরা খারাপ হয়ে যায়, তখন তার একটা শর্ত তৈরি হয় ব্যাক করার। এখন শেখ হাসিনা ব্যাক করতে পারে যেভাবেই হোক, যদি এখন যারা দেশ চালাচ্ছেন, সরকার চালাচ্ছেন, তাদের পারফরমেন্স যদি খুবই খারাপ হয়, যে মানুষ মনে করবে একসময় যে এদের চাইতে শেখ হাসিনা ভালো ছিল, ওই রকম একটা পরিবেশ তৈরি হলে তখন হাসিনার কামব্যাক করার শর্তটা তৈরি হবে। এই শর্তটা তৈরি যাতে না হয় সেটার জন্য তো কাজ করতে হবে যারা এখন রাষ্ট্র পরিচালনা করছেন, তারা যদি না করেন তাহলে তো হবে না। তো মানে 1981 সালে তিনি একবার তার স্বেচ্ছা নির্বাসন থেকে ফিরে এসেছেন, বাট এবার তার জন্য নিশ্চয়ই অতটা সহজ হবে না। কার জন্যে? শেখ হাসিনার জন্য। আচ্ছা, শেখ হাসিনা 75-এর পরে কি মানুষ মনে করেছিল যে আওয়ামী লীগ আবার কামব্যাক করতে পারবে? তা আওয়ামী লীগ তো প্রায়, শেখ হাসিনা তো প্রায়ই বলতেন 21 বছর আমরা আমাদেরকে ক্ষমতায় আসতে দেয় নাই। মানে তার মানে রাজনীতির শেষ কথা বলে কিছু নাই। না, এটা তো রাজনীতিবিদরাই বলে, ডিগবাজিটা দিতে সুবিধা হয় যদি এই কথাটা বলে, কারণ শেষ কথা থাকলে তো সে ডিগবাজি দিতে পারবে না। না, হাসিনার আসার ইস্যুতে আর কি। না, হাসিনা আসার ইস্যুতে ওই যে এটা আমি আরেকটা প্রোগ্রামেও বলেছিলাম যে হাসিনা আসতে পারবে যদি এই দেশ তাকে গ্রহণ করে, তার নিজের ইচ্ছা নাহলে কিভাবে আসবে? সেটাই, তাই না? কিন্তু এই আর যদি এটা ভারত চায়। আচ্ছা, ভারতের প্রসঙ্গ যখন আসলো, যে বাংলাদেশ ভারতের সম্পর্ক এখন যে পর্যায়ে দাঁড়িয়ে আছে, সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের করা বিবৃতি এবং মন্ত্রী উপদেষ্টাদের যেভাবে তারা বলছেন, তাতে শেখ হাসিনা ইস্যুকে বাদ দিয়ে বাংলাদেশ ভারতের সম্পর্ক এগোবে এমনটা মনে হচ্ছে না। এবং সম্প্রতি ব্রিক্স সম্মেলনে যোগদানের আমন্ত্রণও মনে হচ্ছে, এখনো অফিসিয়ালি বার্তা না আসলেও মনে হচ্ছে যে তারেক রহমান যাচ্ছেন না দিল্লিতে। তাহলে বাংলাদেশ ভারতের সম্পর্ক, যেটা আসলে আমরা সম্পর্ক উন্নয়নের যে আশা, সেই জায়গায় মানে মনে হচ্ছে যে তাদের যে দূরত্ব ছিল, সেই দূরত্ব কি কমাতে মানে পারবে বাংলাদেশ ভারত এবং বিএনপি সরকার বা মোদী সরকার? না, ব্রিক্স তো একটা মানে মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন। না, এটা তো ধরেন না, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, ইন্ডিয়া, চায়না, আর কি সাউথ আফ্রিকা আছে, সাউথ আফ্রিকা, তাই না? তো এগুলো তো অনেক, মানে আমি বলবো যে অনেক প্রাগ্রসর অর্থনীতির দেশ, তাই না? অনেক শক্তিশালী দেশ। তো বাংলাদেশ তো ওই লেভেলেই যায় নাই। ঠিক আছে, কিন্তু যেহেতু দিল্লিতে হচ্ছে সেই কারণে এটার ইম্পর্টেন্সটা বাংলাদেশে। দিল্লিতে হচ্ছে যেহেতু তাদের একটা মেম্বার কান্ট্রিতে, এটা তো বাই রোটেশন হয়, একবারে এক দেশ হচ্ছে। আর বাংলাদেশকে তারা বলছে আসো, বাংলাদেশ কিন্তু কোনোভাবেই প্রাসঙ্গিক না, বুঝছেন? বাংলাদেশের কোনো সমস্যাই ব্রিক্সের যারা মেম্বার, না, আউটরিচ ইয়ে হিসেবেই আমন্ত্রণ জানানো হয়েছে এমন। হ্যাঁ, ওইটা কেন করেছে আমি জানি না, না করলেও এমন কিছু যায় আসে না, তাই না? তো বিমস্টেক একটা আছে, এটা মানে আমি কি বলবো এটাকে, এটা তো হচ্ছে ওই মানে এটার কি কাজ, এটা তো ফাংশনাল না। সেটা বোঝা গেল, কিন্তু আসলে ভারত বাংলাদেশ সম্পর্ক কাছাকাছি, যে ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে আমি বলবো যে হাসিনা ইস্যুতে যে মানে টানাপোড়েন, সেটা তো দিন দিন বাড়ছে। টানাপোড়েন তো আমরা দেখি মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, কথাবার্তায়, স্লোগানে। আবার সম্পর্ক তো ভালো আছে, এই যে ভিসা, হাজার হাজার লোক লাইন দিচ্ছে ভিসার জন্য, যাচ্ছে। আমাদের অনেক ছেলে মেয়ে সেখানে লেখাপড়া করতে যায়, আমাদের লোকেরা সেখানে চিকিৎসা নিতে যায়, এটা তো বন্ধ নাই। তারপরে আবার আপনি দেখেন এই যে কিছুদিন আগে শুনলেন যে ওখান থেকে পাইপ লাইনে আমাদের এখানে ডিজেল আসছে, ওরা তো ডিজেল বন্ধ করে নাই, পুরনো চুক্তি অনুযায়ী আছে তো, আসতেছে তো। তো তাদের কাছ থেকে আমরা অনেক কিছুই পাচ্ছি, এগুলি কিছুই বন্ধ হয় নাই। কিন্তু রাজনৈতিক কিছু টানাপোড়েন আছে। তো আমি একবারে বলবো না যে খুব খারাপ, আরেকবার বলবো না যে খুব ভালো আছে। এরকম উঠানামা করে যে ভারত তার পছন্দের একটা সরকার এই দেশে থাকলে সে হ্যাপি থাকে, পছন্দের সরকার না থাকলে সে খুব আনহ্যাপি থাকে। এটা খুব স্বাভাবিক, আমরাও এরকম ভাবি, তাই না? এটা তো প্রত্যেকেই এরকম ভাবতে পারে। আমরা এটা অ্যাফোর্ড করি না, ওরা এটা অ্যাফোর্ড করে, ওদের সেই ক্ষমতা আছে ডিস্টার্ব করার। আমাদের কিন্তু ওই ক্ষমতাটা নেই ডিস্টার্ব করার। মনে করেন মিয়ানমারের সাথে আমাদের যে সমস্যাটা আছে, আমি জানি না এটা কীভাবে তৈরি হয়েছে, সব কিছু তো বলাও যাচ্ছে না। তো জাতীয় নিরাপত্তার ইস্যু, তো আমরা তো এটা সমাধান করতে পারি না। এই ব্রিক্সের যারা মেম্বার আছে, চায়না বলেন, রাশিয়া বলেন, ইন্ডিয়া বলেন, কেউ তো আমাদেরকে
সহযোগিতা করে নাই, তাই না? তো ডাকলে আমাকে দৌড়ায় যাইতে হবে কেন? আমার জন্য তো তারা রেলেভেন্ট হয় নাই। মিয়ানমারের সাথে আমাদের সমস্যাটা আসলে কি? রাখাইনদের ফিরে যাওয়ার ব্যাপারটা। ওরা বলতেছে এরা ওদের দেশের নাগরিকই না। এখন এইটা কি হবে? এটা তো আলাপ আলোচনা ছাড়া হবে না। আপনি অমুক বড় ভাইয়ের কাছে গিয়ে তদবির করলেন, তমুক বড় ভাই আপনার আইসা একটু সমাধান করেন। আপনি কেন রেঙ্গুন যাচ্ছেন না? আনোয়ার সাদাত যদি তেল আবাইবে এসে তার প্রবলেমটা সলভ করে ফেলতে পারে, তা আমরা কেন? গরজ তো আমাদের সাথে মিয়ানমারের ব্যবসা আছে, আমদানি রপ্তানি সব চলছে, মানুষও যাওয়া আসা আছে। তো আমাদের মানে শীর্ষ পর্যায়ে একজন নেতা, দুজন নেতা সেখানে যাইতেই পারে, কি আলাপ করতে পারে যে ভাই আমরা তো এই ঝামেলায় আছি, লেট আস কাম ডিসকাস অ্যান্ড সলভ ইট। আজ পর্যন্ত এটা হয় নাই। তো ওই যে আমাদের ওই ডিপ্লোমেসিটাই নাই আসলে। বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন মনে হয় তারা ওই পদে চাকরি করছেন, ওই ওনারশিপটা নাই যে আমি এটা সলভ করব। আচ্ছা, যে কয়দিন থাকি বেতন ভাতা পাইলাম, আরামে থাকলাম, পুলিশ এসকর্ট পাইলাম, এটা একটা চাকরি নিয়ামত। আমাদের এখানে হয়ে গেছে অনেকটা এরকম। ওই যে এক মন্ত্রী বলছে, কি মন্ত্রীও তো না, হাফ মন্ত্রী, যে কি শুনলাম আর কি, যে মন্ত্রীর বেতন হওয়া উচিত 10 লাখ টাকা আর কি বলে এমপির বেতন হওয়া উচিত 5 লাখ টাকা। তো টাকাটা কি তার বাবার কাছ থেকে আসবে? গরিব মানুষের ট্যাক্সের পয়সা না এগুলো? তো কতটুকু ধৃষ্টতা থাকলে এরকম কথা বলতে পারে যে টাকাটা কোত্থেকে আসবে? এই সোসাইটির কি সেই ক্ষমতা আছে এদেরকে এইভাবে শ্বেতহস্তি পোষার? ইন রিটার্ন তুমি আমাদেরকে কি দিচ্ছ সেটা নিয়ে কথা বলো। খালি চাই আমাকে এটা দিতে হবে, ওইটা দিতে হবে, অ্যাপার্টমেন্টে ওয়াশিং মেশিন, ফ্রিজ, টিভি এগুলি সব দিতে হবে। আরে বাবা, খালি দিতে হবে কেন? আমরা যে আছি প্রাইভেট লাইফে, আমরা এগুলি কিনে ব্যবহার করি না? তো আপনারা যে বেতন পান সেই বেতনে তো কিনতে পারেন না, আপনার পোষায় না এই বেতনে। তো ওই চাকরিটা না থাকলে, মন্ত্রিত্বের চাকরি, এমপির চাকরিটা না থাকলে বাইরে আপনারা কি চাকরিটা পেতেন? কয় টাকা বেতন পেতেন? অনেকেই তো এলডি ক্লার্কেরও যোগ্যতা নাই, লোয়ার ডিভিশন ক্লার্ক হওয়ারও যোগ্যতা নেই, শিক্ষাগত যোগ্যতা যদি চিন্তা করেন। হয়ে গেছে এমপি, হয়ে গেছে মন্ত্রী, এখন এইটা দিতে হবে, ওইটা দিতে হবে। কেন দিতে হবে বাবা? তুমি আমাকে কি দিচ্ছ? তো সেই প্রসঙ্গেই মানে 6 মাস তো প্রায়, মানে 5 মাস পার হয়ে প্রায় 6 মাসের কাছাকাছি, মানে সময় সবাই বলেন মূল্যায়নের জন্য কম, তারপরও কিছু তো ঘটনা আছে যেগুলোর ভিত্তিতে মূল্যায়ন করা যায়। নতুন সরকারকে আপনি সরকারকে কিভাবে মূল্যায়ন করেন? আমি ওইভাবেই মূল্যায়ন করব যে রাজনৈতিক দলগুলো আছে তার রেজিম চেঞ্জ চেয়েছিল, রেজিম চেঞ্জ হয়ে গেছে, সুতরাং তাদের লক্ষ্য অর্জন হয়ে গেছে। তারপরে শাসন, আইনের শাসন, এগুলো আসলে কথার কথা রয়ে গেছে। তো কাগজে কথা, এগুলো কাগজে কথা। এগুলো যদি তারা বিশ্বাস করে তাহলে এটা হবে, বিশ্বাস না করলে হবে না। তবে যখন অভিযোগ আসে যে বন্দোবস্ত আসলে পুরনোই বা পুরনো ধাঁচেই চলছে সরকার, সেটা তো তাহলে বিরোধীদের অভিযোগটা সত্য? হ্যাঁ, বিরোধীদের অভিযোগ, কিন্তু সবাই তো এটা বলছে। অনেক সাধারণ মানুষ তাই বলছে। আমি রাজনৈতিক দলের কথা আমি আনবো না এখানে। সাধারণ মানুষের কাছে তো আমি অবস্থা আরো খারাপ আমি বলবো, এই জন্য যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, ফলে যেটা মানুষের আয় পোষাচ্ছে না, কষ্ট হচ্ছে। এখন আপনি একটা ফ্যামিলি কার্ড দিবেন, কিছু কি ডোল আমরা যেটারে বলি আর কি, রিলিফ, এটা তো এক ধরনের কোয়াসি রিলিফ প্রোগ্রাম, যে কার্ড টার্ড দিয়ে এটা সেটা কিছু। তো এগুলো তো মানে তারা চাবেন 5 লাখ 10 লাখ টাকা বেতন, আর আমাদের জন্য হচ্ছে 2000 2500 টাকা। এটা তো মানে হইতে পারে না। বাংলাদেশে এটা সম্ভব? এটা একটা অসভ্যের দেশ আসলে। ধন্যবাদ। আমাদের একটা বিরতি নেওয়ার সময় আছে, আমরা একটা বিরতিতে যাচ্ছি। দর্শক আমাদের সাথেই থাকুন, আমরা ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। আমরা আলোচনা করছিলাম বিশিষ্ট লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের সঙ্গে। জনাব মহিউদ্দিন আহমেদ, আমরা তো জুলাই এবং সরকারের নানা ইস্যুতে আলোচনা করলাম। প্রাসঙ্গিক সামনের যে বিষয়টি আছে সেটা হচ্ছে যে আগামী 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন হবে।
এবং ইতিমধ্যেই আপনি শুনেছেন হয়তো যে 11 দল কর্নেল অলি আহমেদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল অলি আহমেদকে তাদের প্রার্থী নির্বাচন করেছে। বিএনপি 2টি মনোনয়ন তুলেছে। আমরা হয়তো 2-1 দিনের ভিতরে জানতে পারবো, কেননা নমিনেশন জমা দেওয়ার শেষ দিন আছে সামনে 13 তারিখ। তো মানে এখন বোঝা যাচ্ছে যে একটা ইলেকশন হবে এবং অনেক রাজনৈতিক দল আগে যেরকম বলছিল যে একটা সর্বসম্মতি ক্রমে একটি রাষ্ট্রপতি নির্বাচন করা যায় কিনা, কিন্তু সেটি যে হচ্ছে না সেটা মোটামুটি নিশ্চিত। তো আপনি বিষয়টিকে কিভাবে দেখেন যে আমরা একটা সর্বসম্মতি ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন করতে পারলাম না, তার জন্য কোনো খেদ আছে কিনা, বা এই যে এটা নিয়ে সরকারি দল বিরোধী দল কেউ কখনো আলোচনাও করেনি যে রাষ্ট্রপতি কে হতে পারে? তো যেভাবে হচ্ছে এটা গণতান্ত্রিকভাবে ঠিকই আছে, ওকে, মানে বিরোধী দল প্রার্থী দিচ্ছে, সরকারি দল প্রার্থী দিবে, সংসদে ভোটাভুটি হবে। তো আমরা নিয়ম অনুযায়ী এভাবে হলে সেটা আপনার কাছে মানে মানে গ্রহণযোগ্য মনে হয় কিনা, নাকি আলোচনারও প্রয়োজন ছিল? না, এটা ধরেন রাষ্ট্রপতির তো কোনো এক্সিকিউটিভ পাওয়ার নাই, তাই না? ওখানেও তো একটা প্রশ্ন আছে যে জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্রপতির এক্সিকিউটিভ মানে ক্ষমতা একটু সেটা তো বাড়ানোর হইলো issue যদি ছিল। আপনি সংবিধান সংশোধন করেন। সেখানেও বিরোধী দলের কথা আছে বা অন্য অনেকের কথা আছে যে উচিত ছিল জুলাই সনদের আলোকে রাষ্ট্রপতি নির্বাচন। যাই হোক আর কি, মানে তাকে কিছু ক্ষমতা দেব, ক্ষমতার ভারসাম্য একটা কথা আছে। ভারসাম্যটা কেন? ওটা চেক অ্যান্ড ব্যালেন্স। কারণ হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী হচ্ছে মোর দেন গড। তো আপনি কিভাবে চেক অ্যান্ড ব্যালেন্স করবেন? তাহলে কিছু ক্ষমতা এমনভাবে বিন্যাস করতে হবে যাতে মানে একচেটিয়া ক্ষমতা কেউ ভোগ না করে, এইটাই হচ্ছে। তারপরেও আমি বলি যে আমাদের মতন একটা সংসদীয় সরকার ব্যবস্থার মধ্যে রাষ্ট্রপতির পদটা আলংকারিক। হ্যাঁ, তো সেইটা সেখানেও রাষ্ট্রপতি রোল প্লে করতে পারেন, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, নির্ভর করে তার যোগ্যতা এবং ব্যক্তিত্বের উপর। এখানে একটা বিষয় একটু স্মরণ করার সুযোগ আছে কিনা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেহেতু ফিরে আসছে, তখন তো রাষ্ট্রপতির গুরুত্ব শুধু মানে সাংবিধানিক ভাবেই তো তার একটা ওই সময় না, খুব বেশি না তো। রাষ্ট্রপতি রোল আছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান উপদেষ্টা যাকে আমরা বলি, সেটা তো নির্বাহী ক্ষমতা, কিন্তু ওই সময় কিন্তু সেটা প্রধানমন্ত্রীর এই যে ক্ষমতা। যে পালাবদলটা হয় ওই সময় তো রাষ্ট্রপতির রাষ্ট্রপতির কিছু তো করার নাই সেখানে। এই যে আমাদের এখানে কে, যদি না টার্ময়েল হয় কোনো। না না, এখানে 11 সময়টা এটা অন্যরকম সিচুয়েশন, কিন্তু বাকিগুলি তো আমাদের যে সিস্টেমে আইনে যেরকম ছিল, সংবিধানে যেরকম ছিল, সেভাবেই তো হয়েছে। তো প্রধান উপদেষ্টা কে হবেন এটা তো নির্ধারিত থাকবে আইনে। তারপরে তিনি তার সবার সঙ্গে আলাপ আলোচনা করে বা নিজের পছন্দ অনুযায়ী উপদেষ্টা মণ্ডলী করবেন। আমি সেই দিকে আছি না। আমি কথা যে রাষ্ট্রপতি একটা ভূমিকা রাখতে পারে যদি তার সেই যোগ্যতা এবং ব্যক্তিত্ব থাকে। সব রাষ্ট্রপতি তো আর একরকম না। এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং আমাদের এখানে এ পর্যন্ত আমি যত রাষ্ট্রপতি দেখেছি, সংসদীয় সরকার ব্যবস্থার অধীনে যত রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতিদের মধ্যে একমাত্র বিচারপতি শাহাবুদ্দিন আহমদ ছাড়া বাকি সবাই ছিলেন বিভিন্ন দলের বশংবদ। হ্যাঁ, তো বশংবদ শব্দটার চাইতে তো আমি ভালো শব্দ ব্যবহার করতে পারছি না। তো সুতরাং সব রেজিমই চেয়েছে একটা বশংবদ রাষ্ট্রপতি, যে তাদের কথা শুনবে। এবং উনি ওই যে প্রতি বছর একটা বক্তৃতা দেন না ওই ইয়াতে পার্লামেন্টে, সেটা তো প্রধানমন্ত্রীর অফিস থেকে লিখে পাঠানো হয়, ওনার কাজ হচ্ছে এটা পাঠ করা। রাষ্ট্রপতির ভাষণ না, রাষ্ট্রপতির মানে প্রধানমন্ত্রীর অফিস থেকে পাঠানো ভাষণ রাষ্ট্রপতি পাঠ করেন। তো এই হচ্ছে আমাদের এখানে নিয়ম। তো এখানে আপনি একটা আপনি যদি একজন ভালো রাষ্ট্রপতি চান, ভালো মানুষ চান, রাষ্ট্রের অভিভাবকের মতন, তাহলে সেরকম ব্যক্তিত্ব সম্পন্ন লোক আপনাকে খুঁজে বের করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, তাকে নিয়ে যারা আছেন স্টেক হোল্ডার্স, মানে সংসদে যত দল আছেন তাদের ভোটেই তো হয়, তাদের মধ্যে সংলাপ হতে হবে, আলাপ আলোচনা হতে হবে যে অমুক ক্যান্ডিডেটকে নিয়ে, যাতে সবাই একমত হয়। নিশ্চয়ই এই দেশে এমন লোক আছেন দলমতের ঊর্ধ্বে উঠে সবাই একমত হতে পারেন। আমরা তো জানি ওই যে 90-এর আন্দোলনের পরে বিচারপতি শাহাবুদ্দিন আহমদের ব্যাপারে একটা কনসেনসাস হয়েছিল, সব দল চেয়েছিল। তার মানে এটা কনসেনসাসটা তৈরি করা যায় যদি এখন একজন লোক, একটা দল মনে করেন যে মিস্টার এক্সকে রাষ্ট্রপতির প্রার্থী করেছে, তো মিস্টার এক্সকে তো আরেকটা দলের পছন্দ না,
তো তাদের পছন্দটা নিয়ে আপনি আলাপ করেন, একটা কমন একটা গ্রাউন্ড বের করেন, কমন একজন লোককে বের করেন যাকে করা যায়। সে আলোচনাটা আমাদের মধ্যে নেই। ইভেন কে রাষ্ট্রপতি হবেন এটা নিয়েও একটা ধোঁয়াশা আছে। তো ফলে যেটা হচ্ছে এটা নিয়ে একটা লুকোচুরি হচ্ছে। এবং আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত অভিমত, যে রাষ্ট্রপতি পদে ইলেকশন হওয়াটা মানে আইনে আছে হবে, কিন্তু বাঞ্ছনীয় না। তার উচিত উনি রাষ্ট্রের অভিভাবক, দলমতের ঊর্ধ্বে উঠে সবাই ওনাকে রেসপেক্ট করবে। তো এরকম একটা অবস্থায় আসতে হলে রাজনৈতিক দলগুলোর যতই রেষারেষি করুক, বিরোধিতা করুক, এই একটা পয়েন্টে তারা তো এক হইতে পারে, হচ্ছে না কেন? এবং রাজনৈতিক দলগুলি তো এক হয় যখন এমপি মন্ত্রীদের পারিতোষিক বেতন ভাতা নিয়ে সংসদে আলোচনা হয়, তখনই তো সবাই একমত হয় এই একটা ব্যাপারে। মানে কতটুকু সেলফিশ হলে এটা করতে পারে তারা, এটাই তো বোঝা যায় আমরা। সম্প্রতি সংবিধান সংশোধন কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো এবং বিরোধী দলকে ছাড়াই হলো, এবং মনে হচ্ছে যে সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল যোগ দেবে না, কেন তারা তো এখনো রাজপথে আছে। তো সংবিধান সংশোধন কমিটি যে কাজগুলো করছে, অতীতে আমরা যখন আওয়ামী লীগ সংবিধান সংশোধন করেছে এভাবে বিরোধী দলকে ছাড়াই করেছে, এবং এর ব্যাপকতা যতটুকু আমরা দেখলাম, যেসব পরিবর্তনের জন্য আলোচনা হচ্ছে, যেগুলো পরিবর্তনের প্রস্তাব সংসদে উঠবে, সেটা কিন্তু ব্যাপক। তো এইভাবে বিরোধী দলকে ছাড়া সংবিধান সংশোধন করতে গেলে সেই তো পুরনো যে ভুল হয়েছে, সে ভুল তো আবারও আমরা পুনরাবৃত্তি বা আবারও হতে হবে বা হতে পারে। আপনি কি মনে করেন বিরোধী দলকে ছাড়া কি এভাবে সংসদ বা সংবিধান সংশোধন করাটা যৌক্তিক হবে কিনা? না, ওই যে একটা থেকে যাবে, যখন একটা দল সংবিধান সংশোধনের প্রস্তাব নেয়, এটা যদি মানে অন্যান্য রাজনৈতিক দল সেটা অ্যাকসেপ্ট না করে, এবং সেটা যদি আপনি যা সংখ্যার জোরে সেটা পাশ করেন, তাহলে কিন্তু সেটা একটা সংকটটা কিন্তু থেকে গেল। হ্যাঁ, যত ভালো পরিবর্তনই আসুক না কেন, মানে রাষ্ট্রের কিছু কিছু মৌলিক বিষয়ে ঐকমত্য থাকা দরকার। এখন এর আগে যে সংবিধান সংশোধন হয়েছে, আওয়ামী লীগ ডেকেছে, বিএনপির প্রতিনিধিরা যান নাই। এবার বিএনপি ডাকছে, জামাত এনসিপির প্রতিনিধিরা যাচ্ছেন না। ওই যে আমি বললাম যে আমরা তো খারাপ কাজগুলোই ইমিটেট করি। এখন কথা হইল যে আমি গেলে এটা মনে হবে আমার দুর্বলতা, আর যারা ডাকছে তারা বলবে যে এই তো দেখো তারা এসে গেছে আমাদের কথায়। তো আমরা তো এগুলো নিয়ে রাজনীতি করি। তো ফলে যেটা হয় এখানে অনেক সময় এটা ইগোর একটা লড়াই হয়ে যায়। এই ইগোর লড়াইয়ের কারণে হয় কি অনেক সময়, কারণ এর দুইটা শব্দের লড়াই কিন্তু হচ্ছে, সংশোধন এবং সংস্কার। এখন সংস্কার করতে হলেও তো আপনাকে সংশোধন করতে হবে, বা সংশোধন করতে হলেও সেটা সংস্কার। কিন্তু কথা হচ্ছে যেহেতু দুইটা শব্দ নিয়ে আছেন দুইটা ক্যাম্প, তারা হয়তো এটার নানান রকম তফসির দিতে পারেন, তাই না? কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মূলত কিছু কিছু ব্যাপার আমরা পরিবর্তন চাচ্ছি, এই পরিবর্তনগুলো আনতে হবে এবং এগুলি নিয়ে ডায়ালগ হতেই পারে। তো সুতরাং একটা ভিত্তি ছিল জুলাই সনদে যে বিভিন্ন রাজনৈতিক দল কি চায়, কিন্তু সেখানে তো একমত হয় নাই। অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে কিন্তু কোনো কোনো রাজনৈতিক দল আপত্তি দিয়েছে, এবং আপত্তি দেওয়ার কারণে হয়েছে কি, তাদের এটা বলার সুযোগ থেকে গেল যে এটা মানতে তারা বাধ্য নন, ওই সুযোগটা থেকে গেছে। তো এইটা একটা ভুল, ঠিক আমি বলবো না। একটা যদি মানে 24-এর 5ই আগস্ট পরবর্তী সময়ে যদি আমরা একটা রেজিমেন্টেড সরকার পেতাম, সেই ধরনের যোগ্য সরকার, তারা কিন্তু তো করায় নিতে পারত। তো এখানে সেটা হয় নাই। তো যার জন্য বললাম যে আমাদের মতন একটা দেশে যদি আমরা ওই যে ক্লাসিক্যাল সেন্সে যেটাকে বিপ্লব বলি, যে বিপ্লবের পর একটা বিপ্লবী সরকার আসলে তারা সব কিছু, আমাদের এখানে তো সেটা হয় নাই। এখানে নানান মতের নানান মানে এবং পারস্পরিক বিপরীত মতাবলম্বী লোকদের একটা সমাবেশ। সেখানে একজন হ্যাঁ বললে আরেকজন না বলে, আর আপনি কিভাবে মিলাবেন? তো সুতরাং এই হয়ে গেছে। আর সবাই তো চায় একচেটিয়া ক্ষমতা।
তো এমন কোনো একটা আইনে বা সংশোধন বলেন বা সংস্কার বলেন, যেটা আমি যদি দেখি যে আমার হাতে ক্ষমতাটা আসছে কিন্তু ওইটা হইলে আমার ক্ষমতাটা একটু খর্ব হবে, তখন আমি তো এটা অ্যাকসেপ্ট করব না। এবং এটাই হয় আমাদের দেশে। তো আমরা তো আলোচনা করছি, আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় হয়েছে, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। জনাব মহিউদ্দিন আহমেদ, আজকেই প্রধানমন্ত্রী চট্টগ্রাম সফরে গিয়েছেন এবং হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরীর সাথে দেখা করেছেন। আমরা অতীতেও দেখেছি, অতীতের শাসকরাও চট্টগ্রাম গেলে হেফাজতের আমিরের সাথে দেখা করেছেন। এই যে রাষ্ট্র পরিচালনায় ইসলামী শক্তির এত তোয়াজ করতে হয় কেন? এটা তো আজ বলবেন কি না, এই শক্তিটার তো যদি তোয়াজ শব্দটি ভুলও হয়, তাহলে এই যে সক্ষতার যে না, বিষয়টা, এই শক্তিটার তো সামাজিক ভিত্তি আছে, তাই না? এবং ওখানে আপনি গেলে এই হেফাজতের মধ্যে আপনি বিএনপির লোক পাবেন, জামাতের লোক পাবেন, আওয়ামী লীগের লোক পাবেন। এটি তো একটা অরাজনৈতিক সংগঠন। সবাই ওর মধ্যে আছে, বুঝছেন? এটা তো ওই যে মাদ্রাসা ভিত্তিক, তো কওমি মাদ্রাসা ভিত্তিক। তো আপনি দেখবেন যে আমাদের দেশের নেতারা, সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, যে দলই করুক, একটু টাকা পয়সা হইলে সেটা হালাল উপার্জন হোক বা হারাম উপার্জন হোক, একটা মাদ্রাসা বানায়, মাদ্রাসায় ইয়ে করে, তাই না? ওই ব্যাপারে ঠিক আছে, সে কিন্তু নিজের ছেলে মেয়েকে সে মাদ্রাসা দিবে না কখনো। মাদ্রাসাগুলো তোরা পালে অন্যান্য ছেলে মেয়েদেরকে ইয়ে করার জন্য, নিজেরা না। অনেক ইসলামিস্ট রাজনীতি করে আমাদের দেশে, অনেক নেতা আছেন, তারা কখনোই তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাবে না। তারা ওই যে ন্যাশনাল কারিকুলাম যেটা আছে ওই স্কুলে বা ইংলিশ মিডিয়ামে বা বিদেশে রেখে পড়াবে। এই হিপোক্রেসিটা তো আছে আমাদের মধ্যে। কিন্তু এদের একটা বেশ বড় রকমের সামাজিক ভিত্তি থাকার কারণে এরা চাইলে আবার অনেক কিছু, মানে অনেক সমস্যা তৈরি করতে পারে। মানে এদের এই শক্তি দিয়ে ভালো কাজ করা সম্ভব না? যেমন আমরা মানে শাপলা যে কাণ্ডটা দেখলাম 2013 সালে, তার মানেটা কি? তারা চাইলে শহর স্থবির করে দিতে পারে, একবার ডাকলে লাখ লাখ লোক চলে আসবে, এই যে ক্ষমতাটা। তো সুতরাং এই ক্ষমতাটাকে তারা ইগনোর করতে পারছে না। মানে কোনো রাষ্ট্র পরিচালনা যারা করেছে তারা ইগনোর করতে পারে না। কারণ বেসিক যে সিস্টেম এটা রয়ে গেছে। আপনার এখানে মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এই একটা সিস্টেম যেখানে পড়াশোনা করলে সে কোথাও কোনো চাকরি পাবে না, মসজিদের ইমাম হবে, মুয়াজ্জিন হবে, এই তো, আর তো কিছু না, ওয়াজ করবে। তো তাকে যে মেইন স্ট্রিমে আপনি আনবেন, কিভাবে আনবেন? তাকে তো সেই শিক্ষাটা দিতে হবে, সেটা আমাদের এখানে সেটা নাই। এই ভুলটা তো আমরা শুরু থেকে করে আসছি। তাদের তো এখন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ তৈরি হয়েছে, বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয় তারা কিছু করতে পারছে, কিন্তু কেউ যদি না আসে, তারা তো পরীক্ষা দিয়ে হচ্ছে, কিন্তু সবাই তো আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মতন ওই সিলেবাস তাদের নাই, তাই না? এখন আপনার কথা হচ্ছে যে আপনি, এইটা অনেক বড় ডিবেট, আমি ওর মধ্যে যেতে চাই না। আমি যেটা বলতে চাচ্ছি যে ইসলামিস্ট ফোর্স বলতে আমরা যেটাকে বুঝি, যাদের রাজনীতির উপজীব্য হচ্ছে ধর্ম, তাদের সামাজিক ব্যাপ্তি অনেক গভীরে এবং এটার অনেক ঐতিহাসিক সামাজিক কারণ আছে। এখন আমরা যদি বেসিক বিষয়টার দিকে দৃষ্টি না দিই, রুটে না যাই, উপর দিয়ে আপনি এই আইন সে আইন করে কোনো কাজ হবে না। আপনাকে আপনার স্কুলের ছাত্র নাই, আমি গ্রামে অনেক জায়গায় দেখেছি যে মাদ্রাসায় যায়, কেন স্কুলে যায় না, কেন মাদ্রাসায় যায়? মানে ইয়েটা কি, কারণটা কি, সেটা আপনাকে দেখতে হবে। তো এই অনেকগুলো ব্যাপার আছে। তো এডুকেশন সিস্টেমটাই আমাদের এরকম। তো মানে এই শক্তিকে আসলে অগ্রাহ্য করার ক্ষমতা রাজনৈতিক দলগুলোর নাই। রাজনৈতিক দলগুলোর আছে, কিন্তু আমি দেখলাম যে 2013-তে শাপলা চত্বরে হেফাজত যে তাদের যে শক্তি এবং সামর্থ্য দেখিয়েছে, মানে আপনি এটা পছন্দ করুন আর নাই করেন, তাদের যেই ক্ষমতাটা আছে সব কিছু স্থবির করে দেওয়ার, এইটা তো আপনাকে অ্যাকনোলেজ করতে হবে। তো যার জন্য যেটা হচ্ছে যে ওই
ওইটার ভয়ে ভীত হয়েই তাদের সঙ্গে অনেক আপোষ টাপোষ করতে হয়েছে। এই আপোষের কারণে তারা কিন্তু মানে শিক্ষাক্রম থেকে শুরু করে সরকার পরিচালনায় নানা জায়গায় প্রভাব বিস্তার করেছিল, আমরা দেখেছি। ভবিষ্যতেও তাই থাকবে। হ্যাঁ, ওই তো ডিপেন্ড করে তাদের শক্তি সামর্থ্যের উপর। তারা যদি চাপ দিয়ে দাবি আদায় করতে পারে তাহলে সেটা করবে। আমাদের এখানে দেখেন না বিভিন্ন সময়ে এই যে মানে বা মাদ্রাসা শিক্ষায় সংস্কারের যে কথা আছে, সেটাও তো আসলে মানে ওই তাদের সমর্থন ছাড়া সম্ভব নয়। হ্যাঁ, মাদ্রাসা শিক্ষায় সংস্কারের দাবি করেন অনেকে যে এখানে কিছু সংস্কার। মাদ্রাসা শিক্ষার সংস্কার না, আমি তো চাই যে একমুখী শিক্ষা হোক। আচ্ছা, হ্যাঁ, কেউ যদি প্রাইভেটলি একটা মাদ্রাসা চালাক, রাষ্ট্র তাকে প্যাট্রোনাইজ করবে না, তার পেছনে কোনো বিনিয়োগ করবে না। এখন তো আমাদের মাদ্রাসাও কি বলে কি বলে এটাকে, ওই যে কি সরকার থেকে যে শিক্ষকদের একটা বেতন ভাতা দেয়, এমপিও ভুক্তির, ওইটা নিয়েও কথাবার্তা হচ্ছে বা দেওয়াও হয়তো হবে। তো আমার কথা হচ্ছে যে এগুলি তো দরকার নাই। আপনি একটা কারিকুলামে লেখাপড়া হবে, আমি বলছি না সব বন্ধ করে দেন। আর কেউ যদি একটা মাদ্রাসা চালাইতে চায়, কেউ যদি একটা ইংলিশ মিডিয়াম স্কুল চালাইতে চায়, চালাক, আপনি আপনার টাকা দিয়ে চালান। কেউ যদি টাকা দিয়ে পড়তে চায় সেখানে পড়ুক, কিন্তু এটা রাষ্ট্র এটা করবে না। এইটাই হচ্ছে আমার কথা। আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি। একটি মানে ঘটনা প্রসঙ্গে, মানে আমার প্রশ্নটা ঠিক এটা যে আপনি সম্প্রতি দেখেছেন যে জ্বালানি তেল আমদানি, মজুদ এবং সরবরাহে বেসরকারি খাতকে সুযোগ দেওয়া হচ্ছে। তো সেটা দেওয়া যেতেই পারে, কিন্তু যেভাবে দেওয়া হচ্ছে সেই প্রক্রিয়া এবং যাদের দেওয়া হচ্ছে সেই অলিগার্কদের নিয়ন্ত্রণ করা হবে। জুলাই আন্দোলনের এটা একটা স্পিরিট ছিল। আপনি কি দেখতে পাচ্ছেন যে এই সরকার অলিগার্কদের নিয়ন্ত্রণ করা বা স্বচ্ছতা আনয়নে মানে অনেক বেশি কম্প্রোমাইজ করছে? আমাদের দেশটাই তো বেসরকারি খাতে চলে গেছে। আমাদের শিক্ষা ব্যবস্থা বেসরকারি খাতে চলে গেছে, স্বাস্থ্য ব্যবস্থা বেসরকারি খাতে চলে গেছে। দুটা গুরুত্বপূর্ণ সেক্টর, তাই না? গণপরিবহন বেসরকারি খাতে চলে গেছে এবং সেখানে নানান রকমের অ্যাবিউজ। মুক্তবাজার অর্থনীতিতে বেসরকারি খাতে তো আটকানো সম্ভব না, কিন্তু কথা হচ্ছে যে মুক্তবাজার অর্থনীতি যে কথা আমরা বলি, সেখানে তো থ্রু কম্পিটিশন হয়, সেখানে দেখা যায় যে ওইটা অনেক বেটার পারফর্ম করে। আমাদের এখানে তো সেটা না, এখানে তো লুটপাট। তো লুটপাটই তো নিয়ন্ত্রণ করার কথা ছিল, সরকার কম্প্রোমাইজ না, কিন্তু সরকারের লোকেরাই তো এগুলো করে, তাই না? এখন মনে করেন যে যারা এই যে শিক্ষা ব্যবস্থার যে প্রাইভেটাইজেশনটা হয়েছে, যারা এগুলো নিয়ন্ত্রণ করে তারা তো সরকারে আছে। স্বাস্থ্য ব্যবস্থার যারা নিয়ন্ত্রণ করে প্রাইভেট সেক্টরে, তারাও তো সরকারের মধ্যে না। মানে আমাদের প্রধানমন্ত্রী দীর্ঘদিন নির্বাসনে ছিলেন এবং তিনি অনেক মূল্য চুকিয়েছেন। তারপরও আমরা সুশাসনের জন্য অনেক মানুষ আশা করেছিল যে তার নেতৃত্বাধীন সরকারের কাছ থেকে সুশাসন পাওয়া যাবে, কিন্তু মর্নিং শোজ দ্য ডে কি বলছে আপনাকে? না, একটা ব্যক্তি তো কিছু দিতে পারবে না আপনাকে। প্রধানমন্ত্রী তো গডের মতো ক্ষমতা, আপনি নিজেই বলছিলেন কিছুক্ষণ আগে। ক্ষমতা আছে, এই ক্ষমতাটা ধরেন, ক্ষমতাটার যে ভিত্তি, যেমন শেখ হাসিনার প্রচণ্ড ক্ষমতা ছিল না, তো উনি যদি আজকে আওয়ামী লীগের সভাপতির থেকে বাদ চলে যায়, তো ওনার কি সেই ক্ষমতাটা থাকবে? তাহলে প্রধানমন্ত্রীর ক্ষমতা, সেটা দিয়ে কি বাংলাদেশের উন্নয়ন করা সম্ভব না তার সদিচ্ছা থাকলে? হ্যাঁ, এই মুহূর্তে আমাদের প্রধানমন্ত্রী যে ধরনের ক্ষমতা আছে তার সদিচ্ছা না, এটা তো উনি করতে পারবে না, এটা তো একটা ব্যক্তি করতে পারবে না। সিস্টেমকে তিনি চেঞ্জ করতে পারবেন না। না, ওনার সঙ্গে যারা আছেন সবাইকে মিলে তো এটা করতে হবে। ওনার যে সভাসদ আছেন তাদের আপনি মনে করছেন যে না, তারা তো হঠাৎ করে 24-এর 5ই আগস্ট পয়দা হয় নাই, তারা তো আগের থেকেই আছে। তাদের স্বভাব চরিত্রের কি পরিবর্তন হয়েছে? হয় নাই তো। তো সুতরাং মানুষ যদি না বদলায়, সিস্টেম বদলাবে কি করে? আচ্ছা, সিস্টেম বদলাতে হলে মানুষগুলোকে আগে বদলাইতে হবে। ধন্যবাদ জনাব মহিউদ্দিন আহমেদ আমাদের সাথে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আজ আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। ভালো থাকবেন, শুভরাত্রি।